হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 5 এর যে টপিকটি আছে মূলত সেইটি সম্পর্কে, যেটি হচ্ছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান প্রণয়ন এবং দর্শন। আগের দিন আমি আলোচনা করেছিলাম লিখিত অলিখিত, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্পর্কে। তো আজকে এই যে ইউনিট 5, এইটা সংবিধানের আরেকটু ভাস্ট ফর্ম, মানে আরেকটু বেশি করে সংবিধান আমাদের কেন পড়া জরুরি এবং কিভাবে সংবিধান তৈরি হয়েছে মূলত সেইগুলো সম্পর্কে আলোচনা করে। তো আজকের টপিকে যেগুলো থাকছে সেটার একটা সূচিপত্র টাইপের আমি দিয়ে দিয়েছি, যেখানে সংবিধানের কার্যাবলী আছে, সংবিধান প্রণয়ন কিভাবে হয়েছে, গণপরিষদের গঠনের যে দাবি, মানে সংবিধান তৈরি হওয়ার আগের যে পরিষদ ছিল, যে সংগঠন ছিল, সেটার নাম গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো গণপরিষদ গঠনের যে দাবি, তারপরে পরিষদের গঠন কিভাবে হয়েছে এবং এর আলোচনা পর্যালোচনা কি কিভাবে হচ্ছে, সম্ভবপর হয়েছে সেইগুলো সম্পর্কে, এবং এখানে ডক্টর বি আর আম্বেদকরের কি ভূমিকা আছে সেটা সম্পর্কে আলোচনা করবো। এবং তারপরে প্রিয়াম্বল, মানে আমাদের যে প্রস্তাবনা আছে তার আদর্শ এবং তাৎপর্য, সেইটি সম্পর্কেও আলোচনা করব। এবং তারপরে বিশ্বের কোন কোন দেশ থেকে কি কি সংবিধান আমাদের যে সংবিধান আছে সেটাতে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো এটারই ইংলিশে এখানে ওপরে লেখা আছে। ঠিক আছে, তো আলোচনাটা শুরু করা যাক। যেখানে সংবিধানের কার্যাবলী বা ফাংশনস অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে আছে। তো আমরা সংবিধান কেন পড়ি সেটা আগের দিনই অলরেডি আমি ভিডিওটি করেছিলাম এবং আশা করি সবাই দেখেছো। না দেখে থাকলে দেখে নিও। তো সংবিধান আমাদের কি কাজে দরকার এবং সংবিধানের আমরা কেন পড়বো সেটা সম্পর্কে আমাদের আগে জানার দরকার। সেটাই হচ্ছে সংবিধানের কাজ, যেটা হচ্ছে আমরা পড়বো আর কি। তো রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা করা, সংবিধান রাষ্ট্রের প্রকার, গণতান্ত্রিক অধিব্যবস্থাপনা এবং রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ, বিচারালয় ও তাদের মধ্যে কি অন্তঃসম্পর্ক আছে সেটা নির্ধারণ করে। রাষ্ট্রের প্রকার বলতে একটা সংবিধান নির্ধারণ করে দেয় যে সেই রাষ্ট্র বা সেই দেশটা কোন ধরনের ব্যবস্থা বা কোন ধরনের শাসন মেনটেন করে বা মেনে চলে। সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে, সেটা অধিব্যবস্থাপনা হতে পারে, সেটা একনায়কতান্ত্রিক হতে পারে, সেটা যে কোনো ধরনের, সেটা মোনার্কি হতে পারে, সেটা টোটালিটারিয়ান হতে পারে, যে কোনো ধরনের রাষ্ট্রের প্রকার একটা সংবিধান কিরকম হবে সেটা ডিফাইন করে। আমার দেশের রাজা যেরকম এরকম ভাবেই হচ্ছে সেই সংবিধানটা তৈরি করবে। তাই সংবিধান দেখে এটা বোঝা সম্ভব যে তাদের রাষ্ট্রের প্রকৃতি কিরকম হবে। এবং রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠান, মানে আমাদের যে প্রধানমন্ত্রী আছে, আমাদের রাষ্ট্রপতি, সংসদ, বিচারালয়, এই সবের মধ্যে যে অন্তঃসম্পর্ক আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কি সম্পর্ক আছে, কার কতটা কাজ, কে কিভাবে হচ্ছে পদচ্যুত হয় বা কে কিভাবে নির্বাচিত হয়, বিচারালয়ের কি কি কাজ হতে পারে, পার্লামেন্ট মানে সংসদের কি কি কাজ হতে পারে, এবং এদের মধ্যেই সবকটি উচ্চ উচ্চ প্রতিষ্ঠানের মধ্যে কি কি অন্তঃসম্পর্ক লুকিয়ে আছে, মূলত সেটি সম্পর্কে হচ্ছে সংবিধান আলোচনা করে। তাই এটাও সংবিধানের কাজ। সংবিধানে একদম ভালো করে ডিফাইন করা আছে, মানে সংজ্ঞায়িত করা আছে প্রধানমন্ত্রীর কি কাজ, রাষ্ট্রপতির কি কাজ, বিচারালয় কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হবে, এই সমস্ত কিছু হচ্ছে সংবিধানে তৈরি মানে লেখা আছে। সেটার কথাই আর কি বলছি। তারপরে কি ক্ষমতার সীমারেখা নির্ধারণ। ক্ষমতার সীমারেখা নির্ধারণ বলতে সরকারের মধ্যে যে বিভিন্ন অঙ্গ আছে, মানে সরকারের আমাদের যে তিনটে বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই যে তিনটে বিভাগ আছে, এই তিনটে বিভাগের ক্ষমতার বন্টন, তিনটে বিভাগ যাতে একে অপরের মানে কাজে জড়িয়ে না পড়ে। শাসন বিভাগ যেন কোনোদিন আইন না বানায়, আবার আইন বিভাগ কোনোদিন যেন বিচার না করে। এই যে তিনটে বিভাগ আছে, এই তিনটে বিভাগের কাজ সম্পূর্ণ আলাদা, সবার কাজ আলাদা। তাই জন্য হচ্ছে প্রত্যেকের মধ্যে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে, এটাই হচ্ছে সংবিধানের আরো একটি কাজ। তারপরে কি নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ। নাগরিক অধিকার বলতে আমাদের মানে একটা দেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে যে যে অধিকারগুলো আমরা ভোগ করে থাকি, আমাদের যে স্বাধীনতাগুলো আছে, আমাদের যে সাম্যের অধিকার আছে, আমাদের মত প্রকাশের অধিকার আছে, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, এবং আরো যে যে মৌলিক অধিকারগুলো আছে। এবং এই যে মৌলিক অধিকারগুলো যদি খণ্ডন হয়, মানে কেউ যদি আমাদের মৌলিক অধিকারগুলো খণ্ডন করার চেষ্টা করে, তাহলেও সেইটার বিরুদ্ধে আমরা কোর্টে গিয়ে কেস করতে পারি, সেটারও এগেনস্টে হচ্ছে আমাদের সেই অধিকারগুলো আছে। তো এই যে জিনিসগুলো সংরক্ষণ করার কাজ সংবিধান করে। তো তা আমরা তখনই জানতে পারবো যখন এগুলো সংবিধানে লেখা থাকবে, মানে লিখিত আকারে থাকবে। তো সেই জিনিসগুলো হচ্ছে সংবিধান করে থাকে। এবং কি করে, আইনগত স্থিতিশীলতা ও ন্যায় বিচার নিশ্চিত করা। আইনগত স্থিতিশীলতা মানে সরকারি ক্রিয়াকলাপ আইনের অধীনে রাখতে, মানে সরকার কোনো কাজ যেটা মুখ দিয়ে বলবে সেটা তো তখনই
পালন করা শুরু হয়ে যাবে এটা নয়, সেটাকে আইন হিসেবে পরিণত হতে হবে, সেটাকে মানে বিল হিসেবে লোকসভা বা রাজ্যসভায় উত্থাপন হতে হবে। তারপরে সেটা যখন আইন হিসেবে পরিণত হবে সেই জিনিসটাকে আমরা ফলো করব বা মেনে চলবো। তো এইগুলো জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে সংবিধানের কার্যাবলী কিরকম বা কি হতে পারে। ঠিক আছে, এবারে কি আছে, জাতীয় ঐক্য ও পরিচয় গঠন। একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বিভিন্ন রাজ্য ও সম্প্রদায়কে এক সূত্রে বাঁধে। এটার মানে হচ্ছে ভারত এমন একটা দেশ এবং ভারতের নিয়ম অনুযায়ী কোনো রাজ্য যদি ভারতে অন্তর্ভুক্ত হতে চায়, সে কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার পর দ্বিতীয়বার কোনোদিন এটা বলতে পারবে না যে সে সেই দেশ থেকে বেরিয়ে যেতে পারে। মানে এরকমটা কোনোদিনই হবে না। যেমন হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছিল, যেমন হচ্ছে কাশ্মীরের ক্ষেত্রে হয়েছিল। এরা কাশ্মীর চেয়েছিল নিজের একটা আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, মানে নিজে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে। হায়দ্রাবাদও সেরকম ভাবে আলাদা রাষ্ট্র গঠন করবে, কিন্তু যদি তাদেরকে ভারতে যোগ দিতে হয় তাহলে ভারতে যোগ দেওয়ার পর তারা ভারতের আইন, ভারতের সংবিধান, এই পুরো গোটাটাকে মেনে চলতে বাধ্য তারা। তাই এই যে এক সূত্রে বাঁধার এই যে জিনিসটা, এটা সংবিধান করে থাকে আর কি। তারপরে কি, তারপরে রাষ্ট্রীয় উদ্দেশ্য এবং নীতি নির্দেশিকা। রাষ্ট্রের কি লক্ষ্য আছে, রাষ্ট্রের কেমন প্রকৃতি, রাষ্ট্র কিভাবে মানুষের জন্য কল্যাণকর কাজগুলো করছে, কিভাবে তাদের উন্নয়নের মানে উন্নয়নমূলক কাজে তাদেরকে অংশগ্রহণ করাচ্ছে নাগরিকদের, বা নিজেরা উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলোর মাধ্যমে মানুষের কতটা কল্যাণ সাধন হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা সংবিধানে মানে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে লেখা থাকে বা বর্তমান থাকে। এবার আসি হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান প্রণয়ন কিভাবে হয়েছিল, মানে সংবিধান প্রণয়নের আগের যে স্টেজ আমাদের, যেটি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে বাংলায় বলবো আমরা গণপরিষদ। সেই গণপরিষদ কেন তৈরি করতে হলো, গণপরিষদের গঠন কিভাবে হলো, এবং এর যে পর্যালোচনা আলোচনা সেইগুলো সম্পর্কে মূলত আলোচনা করব। এখানে তিনটি ভাবে সিলেবাস অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে, তো আমি সেরকম ভাবেই আলোচনা করছি। যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্থাপনের দাবির কারণ, ঠিক আছে, এটি কেন দাবি করা হয়েছিল, কারণ কি হচ্ছে, ধর আমরা যখন একটা নতুন দেশ তৈরি করতে যাচ্ছি তাহলে আমাদের সব জিনিসই নতুন লাগবে। আমাদের একটা রুল, একটা আইন, মানে একটা আইন নয়, মানে অনেক আইনের সমষ্টি নিয়ে আমাদের একটা দেশকে পরিচালনা করতে হবে। আমরা যদি না আইন বানাই, আমরা যদি না নীতি বানাই, আমরা যদি না সংবিধান বানাই, তাহলে আমাদের দেশকে পরিচালনা করতে আমরা তো পারবো না। আমাদের সেই জিনিসগুলো তো বানাতে হবে। এখন একটা দেশের সব মানুষ সমান নয়, সব নাগরিক সমান নয়, তাই জন্য আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে আইন বানানোর যে কাজ সেটা শুরু হয়ে যায় আস্তে আস্তে। তো ভারতে একটি সংবিধান রচনার জন্য গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ধারণাটি প্রথম বিশ্বযুদ্ধ এবং গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় থেকেই আলোচনায় আসতে থাকে। ব্রিটিশ শাসিত দেশগুলোর নিজস্ব সংবিধান রচনার অধিকার থাকা উচিত, এই ভাবনা থেকে এই দাবি জোরালো হয়। আমরা হতে পারি উপনিবেশের অধীনে, ব্রিটিশ শাসনের অধীনে থাকা একটি দেশ বা একটি অঞ্চল ছিলাম, যেটি পরে দেশ হিসেবে পরিচিতি লাভ করে, কিন্তু আমাদেরও অধিকার আছে আমরা স্বাধীনতার পর নিজের সংবিধান নিজে রচনা করি, নিজের জিনিসপত্র সমস্ত কিছু নিজেরা পরিচালনা করি। কোনো বাইরের লোক আমাদেরকে এসে পরিচালনা করার অধিকারী হবে না বা অধিকার রাখবে না বা ক্ষমতা তাদের নেই। তাই জন্য আমাদের নিজেদের মানুষজনকে যাতে এক সূত্রে বেঁধে রাখতে পারি, আমাদের নিজেদের যে নাগরিকরা আছে তাদেরকে যাতে একই কল্যাণ সাধনের সমস্ত জনকল্যাণকর কাজগুলো তাদের মধ্যে বন্টন করে দিতে পারি, তাই জন্য আমাদেরকে সংবিধান মেনে চলতে হবে বা আমাদেরকে সংবিধান বানাতে হবে। তাই জন্য হচ্ছে গান্ধীজির হাত ধরেই হচ্ছে, অসহযোগ আন্দোলনের হাত ধরেই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ধারণা বা স্থাপনের যে দাবি সেটা হচ্ছে সুচারু হয়। তারপরে এখানে আমি লিস্ট করে দিয়েছি পরপর। প্রথমবার 1922 সালে মহাত্মা গান্ধী এই যে গঠনতন্ত্র, মানে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠনতন্ত্র সম্পর্কে ইনি ধারণা দেন। তারপরে 1928 সালে রিপোর্ট আসে, মতিলাল নেহেরুর রিপোর্ট, যেটি এই যে সভা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের জন্য ইনি সুপারিশ করে, মানে যে সুপারিশগুলো পরপর আসে সেইগুলোই হচ্ছে আমি লিখেছি। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, 1935 সালের আগে মানে 1934 সালে এম.এন. রয় বলে একজন মানুষ ছিলেন, যার নাম মানবেন্দ্রনাথ রায়। তিনি প্রথমবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্থাপনের জন্য হচ্ছে তিনি প্রথমবার প্রস্তাব দেন, এবং তার প্রস্তাব অনুসারে 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই যে
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের দাবিটিকে মেনে নেয় বা দাবিটি তোলে। ঠিক আছে, তো যদি পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে 1934 সালে কে প্রথমবার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্থাপনের দাবি জানায়, সেটা হচ্ছে এম.এন. রয়। তখন কিন্তু মহাত্মা গান্ধী হবে না। মহাত্মা গান্ধী অবশ্যই হচ্ছে অনেক কার্যকলাপ করেছে, অনেক অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান করেছেন, মানে নিজে করেছেন এবং অনেক ফলোয়ার্স বাড়িয়েছেন। কিন্তু এটা যদি ফর্মালি মানে এটার এরকম কোশ্চেন আসে তাহলে এটা হবে এম.এন. রয়। ঠিক আছে, এবারে 1935 সালে তো জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই যে গঠনের সংবিধান মানে গণপরিষদ গঠনের দাবিটাকে তোলে। তারপরে 1940 সালেও আগস্ট অফার এই গঠনের দাবিটা মেনে নেয় এবং 1946 সালে ক্যাবিনেট মিশন এই যে পরিকল্পনাটা মানে সংবিধান সভা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ গঠনের যে দাবিটা সেটা মেনে নেয়। তারপরে আসি হচ্ছে গণপরিষদ। এবারে তো ওগুলো ছিল দাবি, যারা সুপারিশ করে যে গণপরিষদ একটা গঠন করা দরকার, এবং গঠন হওয়ার পরে কি হয়েছে সেটা আমি বলছি আর কি। তো ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী সবার লাস্টের যে পরিকল্পনা 1946 সালের জুলাই মাসে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তো গণপরিষদের মোট সদস্য সংখ্যা প্রথমে কত ছিল? 389, মানে 389 জন সদস্য থাকার কথা ছিল, যার মধ্যে 296টি ছিল হচ্ছে 296 জন, মানে এই যে 389 বা 389 জন সদস্য এক একটা সিটকে রিপ্রেজেন্ট করে আর কি। যার মধ্যে 296 জন ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের, মানে ব্রিটিশ ভারতের বলতে ব্রিটিশ নিজে ডাইরেক্টলি শাসন করতো, এবং 93 জন ছিল হচ্ছে দেশীয় রাজ্যের নির্বাচিত হওয়ার কথা ছিল। দেশীয় রাজ্যগুলোর মানে যেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট ছিল, মানে যেগুলো প্রদেশ ছিল, সেগুলি থেকে যেখানে ব্রিটিশরা ইনডাইরেক্টলি এবং সেখানে কিছু রাজা বা সেখানে কিছু জমিদার অ্যাপয়েন্ট করা হতো, তারা হচ্ছে এই জায়গাগুলো থেকে নির্বাচন করার জন্য মানে ইলেকশন কন্টেস্ট করতো আর কি। তো তারপরে নির্বাচন পদ্ধতি কিভাবে ছিল? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আমাদের এখন যে রাষ্ট্রপতি নির্বাচন যেরকম হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে, মানে আমার ভোটটা ট্রান্সফার হয়ে অন্য জনের কাছে যাবে যদি আমি কম ভোট পাই আর কি। তো আমার এই যে ভোটটা ট্রান্সফার হওয়ার যে এরকম ধরনের ভোটকে আমরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বলবো। এটাকে বাংলায় বলে হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট। ঠিক আছে, এবং ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে নির্বাচিত সদস্যগণ প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হতেন, এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা তাদের নিজ নিজ রাজ্যের শাসকদের দ্বারা মনোনীত হতেন। তাহলে গণপরিষদ কিভাবে হচ্ছে গঠন হয়েছে বা কি কতজন সংখ্যক মানুষদের নিয়ে গঠিত হয়েছে সেটা অবশ্যই জানা গেল। এটা পরীক্ষায় আসতে পারে যে গণপরিষদে কোন ভোটের মাধ্যমে হচ্ছে গণপরিষদের নির্বাচন হতো, সেটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে। তার সদস্য সংখ্যা প্রথমে ছিল হচ্ছে 389, যার মধ্যে 296 জন ব্রিটিশ ভারতের এবং 93 জন হচ্ছে দেশীয় রাজ্যগুলি থেকে। তো এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট যেটার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এবং তারপরে কি আছে? রাজনৈতিক প্রতিনিধিত্ব। গণপরিষদের প্রধান রাজনৈতিক দলগুলি ছিল যেমন আজকের দিনে আমরা যেরকম হচ্ছে বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন ধরনের পার্টি দেখতে পাই। তখনকার দিনে যখন সংবিধান তৈরি হয়নি তখনও এরকম ছোটখাটো অনেক পার্টি ছিল, যার মধ্যে সব থেকে বড় পার্টি ছিল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মানে ভারতের প্রথম পার্টি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, সব থেকে বড় পার্টি, যেটা 1885 সাল নাগাদ এরকম এসেছিল। তো তারপরে আছে মুসলিম লীগ এবং আরো অন্যান্য ছোট ছোট দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। তবে দেশীয় রাজ্যগুলির বেশিরভাগ প্রতিনিধি প্রথম দিকে অংশ নেয়নি। তো এই কথাটা, এই যে লাল লেখাটা, যেটা বলে রাখা ভালো, ওই যে 389 জন সদস্য, এটা কমে পড়ে 299 জন হয়ে যায়। কেন 299 জন হয়ে যায়? কারণ মুসলিম লীগের আলাদা দাবি ছিল, ভারতের জাতীয় কংগ্রেসের আলাদা দাবি ছিল। মুসলিম লীগ চেয়েছিল যে তাদের যাতে পৃথক একটা রাষ্ট্র গঠন হতে পারে, মানে আমরা যেহেতু মানে আমরা বলতে চাইছি না, মানে আমাদের যে ভারতীয় জাতীয় কংগ্রেস আছে সেটার সংখ্যায় হিন্দুরা বেশি, এবং তাই জন্য মুসলিম লীগের এটার মধ্যে একটা ক্ষোভ জন্মায় যে তারা ভাবে যে মুসলিমদের সেখানে স্বার্থ সুরক্ষিত হবে না, মানে ভারতে থাকলে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত হবে না, বা তাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা খুব সংখ্যায় কম, মানে 389 জনের মধ্যে খুব কম সংখ্যক মুসলিম মানুষই হচ্ছে প্রতিনিধিত্ব করতে পারছে। তাই জন্য তারা ভাবলো যে তাদের যেহেতু এখানে স্বার্থ সুরক্ষিত হবে না, তাই তাদের একটা পৃথক রাষ্ট্র গঠন হয়ে যেতে পারে বা হওয়া উচিত আর কি। তাই জন্য মুসলিম লীগ কি করলো? নিজেদের দাবি জানালো। তাই জন্য 1947 সালে 3 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আসে। এই যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে ভারত বিভাজন পরিকল্পনাও বলে। ঠিক আছে, এই পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ দ্বিখণ্ডিত হয়ে যায় তখন। আর ওই যে
89 যে স্ট্রেংথ ছিল, যে শক্তি ছিল, সেইটা আর থাকলো না, সেইটা কমে কত হলো 299। আশা করি বোঝা গেছে যে প্রথমে ছিল 399, তারপরে হচ্ছে 299। এবার এর মধ্যে ব্রিটিশ প্রভিন্স আর হচ্ছে যে প্রিন্সলি স্টেট, এটা দুটোর মধ্যে হচ্ছে ভাগ হয়ে যায়, সেটা আমি আর লিখিনি এখানে। তো এবারে আসি 3 নম্বর, যে মানে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পড়ছিলাম, তার মধ্যে 3 নম্বর যে ভাগটি, সেটি হচ্ছে মেথডস অফ ডেলিবারেশন, মানে আলোচনা এবং পদ্ধতি, মানে গণপরিষদের আলোচনা কিভাবে হতো, গণপরিষদের পদ্ধতি মানে কিভাবে আইন টাইন বানানো হতো আর কি, এটাই হচ্ছে বলার কথা এই যে স্লাইডে। তো প্রথমে আছে পুঙ্খানুপুঙ্খ বিতর্ক। দেখো, যে কোনো আইন যদি আমাকে বানাতে হয়, তাহলে আমি একা যদি বানাতে চাই সেরকম কিছু হবে না, সেটা আমাকে আরো চেক করাতে হবে আরো এক্সপার্টদের দিয়ে। তাই জন্য এরকম ভাবে আইন বানানোর সময় আমার প্রথমবার আমি বসলাম কিছু জনকে নিয়ে, দ্বিতীয়বার আমি বসলাম কিছু জনকে নিয়ে, তৃতীয়বার আমি বসলাম কিছু জনকে নিয়ে, তারপর গিয়ে আমি একটা ফাইনাল ডিসিশনে যেতে পারলাম যে এই আইনটা আইন হিসেবে স্বীকৃতি লাভ করলে মানুষের ভালো হতে পারে বা নাগরিকদের উন্নয়ন হতে পারে আর কি। ঠিক আছে, তো এই যে পুঙ্খানুপুঙ্খ বিতর্ক, ডিটেল ডিবেট, এটা অনেকবার হয়েছে। তো গণপরিষদে মোট 114টি অধিবেশন বসে, যার মধ্যে মানে যা মোট 2 বছর 11 মাস 18 দিন স্থায়ী হয়। 2 বছর 11 মাস 18 দিন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের যে সংবিধান সেটা বানাতে 2 বছর 11 মাস 18 দিন লাগে। এটা কোশ্চেন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং গণপরিষদের অধিবেশন করতেই হয়, সেটি হচ্ছে 114টি অধিবেশন হয়। ঠিক আছে, প্রতিটি ধারা উপধারা নিয়ে গভীর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। বিভিন্ন মতবাদ, বিভিন্ন আদর্শের প্রতিনিধির যারা ছিল তাদের মধ্যে অনেকেই আছে, যেমন জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, ডক্টর আম্বেদকর স্যার, সিপি রামাস্বামী আয়ার, গোবিন্দ বল্লভ পান্ত, এরা ছাড়াও আরো অনেকে ছিল। শুধু এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নাম, বেশি প্রমিনেন্ট এরা ছিল, তাই জন্য এদের নামই আমি এখানে লিখেছি। ঠিক আছে, তারপরে যে হচ্ছে টপিকটি, সেটি হচ্ছে বি আর আম্বেদকরের ভূমিকা। মানে আমাদের এই যে সংবিধানটা বানাতে সেখানে বি আর আম্বেদকরের কি ভূমিকা রয়েছে সেটাই আসলে আলোচনা করব। তো ভারতীয় সংবিধান রচনায় ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকরের ভূমিকা অনস্বীকার্য, সেটা আমরা সবাই জানি, কারণ তাদেরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তিনি নিজে এমন একটা গোষ্ঠী থেকে বিলং করতেন এবং জীবনে এত ডিসক্রিমিনেশন, এত বৈষম্য তিনি ফেস করেছেন, যেখানে তিনি যখন সংবিধান রচনা করছেন সেই টাইম পিরিয়ডে তিনি যারা সমাজে নিম্নবর্গ শ্রেণী আছে, সমাজে যারা হচ্ছে যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা নিয়েও হচ্ছে তিনি বিভিন্ন সংবিধানে আইন তৈরি করেন আর কি। তো প্রথমে কি আছে, খসড়া কমিটির সভাপতি। খসড়া মানে ড্রাফটিং কমিটি। কোনো জিনিস তৈরি ফুল প্রিপেয়ার হওয়ার আগে একটা খসড়া তো আমাদের তৈরি করতে হয়। একটা কাটাকাটি মূলক একটা জায়গায়, ধরো আমি একটা সংবিধান বানাচ্ছি, তাহলে আমি একটা রাফ করব। রাফ যেটাকে বলি সেটাকে আমরা বাংলায় খসড়া বলি, যেটাকে ইংলিশে আরো ভালো ভাষায় ড্রাফটিং কমিটি বলি। ড্রাফটিং কমিটির সদস্য কে ছিল, হচ্ছে বি আর আম্বেদকর। তো 1947 সালে 29 আগস্ট এই যে খসড়া কমিটি যেটি ছিল, যেটাকে ইংলিশে ড্রাফটিং কমিটি বলি, সেইটা সদস্য হিসেবে আম্বেদকরকে নির্বাচিত করা হয়। এই কমিটির দায়িত্ব কি ছিল, এই যে গঠনতন্ত্র সভা বলতে এখানে আমাদের যে গণপরিষদ সভা ছিল, সেটার বিভিন্ন প্রস্তাব ও নীতির ভিত্তিতে একটি সুসংহত খসড়া সংবিধান প্রস্তুত করা, এটাই হচ্ছে এনার কাজ ছিল। ইনি ছাড়াও এই যে খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি আরো অনেক মেম্বার ছিল, সেগুলোর নাম আমি ইনক্লুড করিনি, কিন্তু ইনি হচ্ছে সব থেকে বড় প্রোপোনেন্ট এই যে কমিটির আর কি। তারপরে সেকেন্ড হচ্ছে সংবিধানের স্থপতি। আম্বেদকর খসড়া সংবিধানের প্রতিটি ধারা উপধারা নিয়ে গভীর মনোযোগ এবং পাণ্ডিত্যের সঙ্গে কাজ করেছেন। তিনি মৌলিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার, আমি বললামই না সংখ্যালঘুদের অধিকার, এবং তাদের যাতে সুরক্ষা হয়, তারা যাতে সমাজে ঠিকভাবে বসবাস করতে পারে, অন্যদের সঙ্গে তাদের যেন যারা নিম্নবর্গের আছে তাদের যেন বৈষম্য ফেস করতে না হয়, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ইনি হচ্ছে কাজ করেন। সংবিধানে তাদেরকেও হচ্ছে ইনক্লুড করা হয়। দলিত ও নিম্নবর্গের উন্নয়ন এবং নারী পুরুষের সমান অধিকার, এটা মেন ইম্পর্টেন্ট অবশ্যই, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংবিধানে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এবং তারপরে কি আছে, তারপরে সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা। সংসদীয় গণতন্ত্র বলতে আমাদের যে সিস্টেম, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা এখন দেখতে পাই, সেটা তো তখনকার দিনের ওই সংবিধান তৈরি করার ফলস্বরূপ। তাই জন্য তিনি ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ দেশের জন্য সংসদীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সর্বোত্তম বিকল্প হিসেবে চিহ্নিত করেন, যা সংবিধান বাস্তবায়ন করেন। ঠিক আছে,
এটার মানে হচ্ছে সংসদীয় গণতন্ত্র মানে হচ্ছে আমরা যেভাবে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা সংসদীয় গণতন্ত্র বলবো, পার্লামেন্টারি সিস্টেম বলবো আর কি ইংরেজিতে যেটা বলে। আমাদের যেরকম হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক আছে, আমাদের যেরকম ভাবে সব রাজ্যগুলোর মধ্যে জাতিগত ঐক্য আছে, আমাদের যেরকম জনগণ নিজেরা ডাইরেক্টলি গিয়ে নির্বাচন করছে সরকারকে, সেই যে ক্ষমতাগুলো আছে, এই জিনিসগুলোকে সংসদীয় গণতন্ত্র বলা হয়। তো এই সংসদীয় গণতন্ত্রকে উনি সাপোর্ট করতেন, তাই সংবিধানও সেরকম ভাবে বানানো হয়েছে এবং রাষ্ট্র সেইভাবে পরিচালনা হচ্ছে আজকে দিন পর্যন্ত। ঠিক আছে, তো এবার আসা যাক হচ্ছে আমাদের যে প্রস্তাবনা আছে, মানে আমাদের যে প্রিয়াম্বল আছে, সেইটি সম্পর্কে। আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা বইয়ে, মানে আমাদের সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হোক, পুরো ইন্ডিয়ার সব বইয়ের প্রথমেই একটা জিনিস থাকে যেটা হচ্ছে প্রস্তাবনা। আমরা যদি এটা লক্ষ্য করে থাকি তাহলে অবশ্যই দেখবো যে এই যে ইংলিশ কোটেশন, বা যদি ইংলিশ কোটেশন নাও থাকে তাহলে বাংলা কোটেশন আছে, বাংলাটা আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্পবদ্ধ হয়ে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা ও সুযোগ সুবিধার সমতা লাভ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্বের ভাব প্রবর্তিত করতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। মানে আমাদের যে গণপরিষদের কাজ যেটি শেষ হয়, এই যে ডেটটা দেওয়া আছে সেই ডেটে শেষ হয়, এবং আমরা এই যে প্রস্তাবনার মাধ্যমে আমরা কি বোঝাতে পারি, আমরা সংবিধানের যে বিষয়বস্তু, সংবিধান কেন তৈরি হয়েছে, সংবিধান পড়লে আমরা কি জানতে পারবো, আমাদের যে ন্যায় বিচারগুলো আছে, আমাদের যে চিন্তা, আমাদের মত প্রকাশের যে সমস্ত স্বাধীনতাগুলো, মানে নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত আছে, সেই সমস্ত জিনিসপত্র সম্পর্কে আমরা সংবিধান পড়লে জানতে পারবো। মানে ধরো আমি একটা কোনো গল্প পড়লাম, সেই গল্পের তো একটা জিস্ট আছে, একটা বিষয়বস্তু আছে, সারমর্ম আছে, তো এইটুকু পুরো সংবিধানকে ডিফাইন করে দেয়, পুরো সংবিধানকে সংজ্ঞায়িত করে দেয়, যে ওই যে গোটা সংবিধানের মধ্যে এইটুকু পড়লেই মানুষ বুঝতে পারবে যে সংবিধানের কি উদ্দেশ্য, মানে ভারতীয় সংবিধানের কথাই বলছি আমি, এই আমাদের সংবিধানের কি উদ্দেশ্য সেটা সম্পর্কে আমরা পুরোপুরি ভাবে জানতে পেরে যাব। ঠিক আছে, তো এবার আসি, এই যে আমাদের সংবিধানের এই যে বিভিন্ন ধরনের কঠিন কঠিন ওয়ার্ড আছে, সেইগুলো সম্পর্কে, মানে এর কি কি হচ্ছে আদর্শ আছে বা আইডিয়ালস আছে, সেইগুলো সম্পর্কে প্রথমে আলোচনা করব এবং এর কি কি তাৎপর্য আছে সেইগুলো সম্পর্কেও আলোচনা করব। আদর্শ বলতে ওখানে একটা কথা ছিল সার্বভৌম বা সোভারেন। সার্বভৌম মানে কি, ভারত কোনো বিদেশি শক্তির অধীনে নয়, আমরা একটা দেশ, আমাদের মধ্যে পূর্ণ স্বতন্ত্রতা আছে, আমরা কোনো শক্তির অধীনে নয়, আমরা নিজের আইন নিজে প্রণয়ন করব, নিজের নীতি নিজে নির্ধারণ করব, কোনো অন্য দেশ আমাদের এসে আইন তৈরি করে দেবে না, তাই জন্য অন্য দেশের থেকে আমরা আলাদা, অন্য দেশ নিজেদের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব, এই জিনিসটাকে আমরা কি বলবো, সার্বভৌম। ঠিক আছে, তারপর আসি সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট। সমাজতান্ত্রিক বলতে অর্থনৈতিক বৈষম্য দূর করে সম্পদের সমান বন্টন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক বৈষম্য বলতে আমাদের মধ্যে সমাজের যে ধনী গরিবের যে বৈষম্য আছে সেটাকে আমাদের দূর করতে হবে, এবং দূর করে সম্পদের যাতে সমান বন্টন হয় এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় সেইটা আমরা লক্ষ্য রাখবো। এটা হচ্ছে প্রস্তাবনাতে লেখা আছে। তারপরে কি আছে, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ ইন দ্য সেন্স সেকুলার। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে, রাষ্ট্র কোনো ধর্মের পক্ষপাতিত্ব করে না, কোনো হিন্দুর পক্ষপাতিত্ব করে না, কোনো মুসলিমের করে না, কোনো শিখ করে না, কোনো জৈনের করে না, তাই জন্য প্রত্যেক ধর্মের প্রতি যাতে সমান শ্রদ্ধা থাকে এবং প্রত্যেকের যাতে ধর্মীয় সুরক্ষা থাকে, মানে সুরক্ষা প্রদান করা যায়, সেটা হচ্ছে সংবিধানের মাধ্যমে সেটা প্রদান করা হবে। এবং তারপরে কি, গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আমরা নির্বাচন করি আমাদের প্রতিনিধিদের, আমাদেরকে শাসন করার জন্য আমরা নিজেরা নির্বাচন করি, আবার এই নির্বাচনের মাধ্যমে তারা যদি ঠিক না কাজ করে তাহলে তাদেরকে হারিয়েও দিই। তো এই যে জিনিসটাকে, এটাকে আমরা বলবো গণতান্ত্রিক, যেখানে মানে আমরা মানুষরা নিজেরা তাদেরকে নির্বাচন করছি যারা আমাদেরকে শাসন করবে আর কি, তার বদলে তারা আমাদেরকে সুরক্ষা দেবে। ঠিক আছে, এবারে সাধারণতন্ত্র মানে রিপাবলিক। রাষ্ট্রপ্রধান মানে আমাদের যে রাষ্ট্রপতি আছে তারা জনগণের দ্বারা নির্বাচিত হন। এটা সেই অর্থে জনগণের দ্বারা নির্বাচিত হন না, কিন্তু আমাদের যারা এমপি এমএলএ আমরা যাদেরকে নির্বাচন করি তারা হচ্ছে গিয়ে আমাদের
যারা রাষ্ট্রপতি আছে, যিনি রাষ্ট্রপতি প্রতিবারে হন, তাদেরকে নির্বাচন করেন। এবারে আসি এর কি তাৎপর্য আছে সেটি সম্পর্কে, মানে আমাদের যে প্রিয়াম্বলের যে তাৎপর্য আছে সেটি সম্পর্কে আলোচনা করি। তো এটি সংবিধানের চাবিকাঠি। সংবিধানের চাবিকাঠি ইন দ্য সেন্স প্রস্তাবনার সংবিধানের মূল চেতনা ও উদ্দেশ্য বোঝার জন্য এটি কি কি মানে চাবি, কি মানে এখানে কি নয়, কি মানে একটি চাবিকাঠি হিসেবে ব্যবহার হয়। বললামই যে হচ্ছে সংবিধানের যে বিষয়বস্তু সেটা বোঝার জন্য যদি প্রিয়াম্বল পড়ে নিই তাহলেই বোঝা যাবে যে সংবিধানে কেন হচ্ছে আমরা মানে সংবিধান কেন আমাদের পড়া জরুরি। তারপরে হচ্ছে আদালতে ব্যাখ্যার সহায়ক। ভারতের সর্বোচ্চ আদালত মানে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেটা প্রস্তাবনাকে সংবিধানের ব্যাখ্যা ও আইনের সাংবিধানিকতা যাচাইয়ের জন্য ব্যবহার করে থাকে। তারপরে মৌলিক কাঠামোর অংশ। একটা কেস এসেছিল যেটা 1973 সালে, কেশবনন্দ ভারতী কেস। এটি হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে রায় দেয় যে হচ্ছে প্রস্তাবনা মানে আমাদের যে প্রিয়াম্বেল আছে সেটি সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারের অংশ, এবং এটি সংশোধনযোগ্য হলেও মৌলিক কাঠামো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা কখনো ধ্বংস করা যাবে না। জাতীয় লক্ষ্য নির্ধারণ। প্রস্তাবনা দেশের নাগরিক ও শাসকদের জন্য নৈতিক এবং আদর্শিক নির্দেশিকা হিসেবে কাজ করে। তো এই ছিল হচ্ছে প্রস্তাবনার আদর্শ এবং তাৎপর্য। এবার লাস্ট যে টপিকটা আছে সেইটি সম্পর্কে আলোচনা করি। লাস্ট যে টপিক সেটা বলতে বিভিন্ন দেশ থেকে আমরা তো সংবিধান নিজে অবশ্যই বানিয়েছি, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জিনিসপত্র আমাদের ভালো লেগেছে, তাই জন্য সেই জিনিসগুলো আমরা নিজেদের সংবিধানেও অন্তর্ভুক্ত করেছি। যেমন আমরা যুক্তরাজ্য থেকে নিয়েছি, মানে ইউকে মানে ব্রিটেন থেকে আমরা কিছু জিনিস নিয়েছি আমরা। তারপরে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে কিছু জিনিস নিয়েছি, ফ্রান্স থেকে নিয়েছি, জার্মানি থেকে নিয়েছি, সাউথ আফ্রিকান থেকে নিয়েছি। অনেক দেশ থেকে অনেক জিনিস নিয়েছি যেগুলো আমাদের পছন্দ হয়েছে, যেগুলো মনে হয়েছে যে আমাদের দেশেও এগুলো থাকলে আমাদের দেশও মানে স্যুট করতো বা সুইটেবল হতো। ঠিক আছে, তো প্রথমেই আছে হচ্ছে যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম থেকে আমরা কি কি জিনিস নিয়েছি। একটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট এর এই ফর্ম অফ গভর্নমেন্ট ইউকেতেও ছিল, তাই জন্য ভারত তার নিজের স্বাধীনতা পাওয়ার পর এই সংসদীয় শাসন ব্যবস্থায় ঠিকভাবে পরিচালিত হবে বলে মনে করে, তাই জন্য সংসদীয় শাসন ব্যবস্থা নেই। দেন আইনের শাসন মানে কেউ আইনের ঊর্ধ্বে নয়, যারা শাসক তারাও আইনের আয়তায় পড়ে, আইনের আয়তাধীনে পড়ে, তাই জন্য আইনের শাসন। ঠিক আছে, তারপরে হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি, মানে কিভাবে আইন প্রণয়ন হতে পারে, যেভাবে হচ্ছে বিল আমাদের পাস হয় সেই জিনিসগুলো হচ্ছে এই যে লেজিসলেটিভ প্রসিডিওর গুলো আছে এই জিনিসটাও হচ্ছে আমরা ইউকে থেকে নিয়েছি। তারপর একক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে ভারত রাষ্ট্রে যদি বাস করতে হয় তাহলে তুমি একটাই নাগরিকত্ব পাবে যদি ভারত রাষ্ট্রে বাস করো। তুমি যদি ভারত রাষ্ট্রের অন্য কোনো স্টেটের আলাদা স্টেট কোনো সিটিজেনশিপ নেই, একটা রাষ্ট্রের একটাই নাগরিক, মানে ওয়ান নেশন ওয়ান সিটিজেনশিপ এরকম ব্যাপার। ঠিক আছে, তারপরে মন্ত্রিসভার ভূমিকা ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের যে বাইক্যামেরাল সিস্টেম আছে মানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা দ্বিকক্ষ যেটা আছে সেটাকে আমরা এই যে যুক্তরাজ্য বা ইউকে থেকে নিয়েছি। এবার আসি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা মৌলিক অধিকার, আমাদের যে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংবিধান ভঙ্গ হলে মানে মৌলিক অধিকার ভঙ্গ হলে সেইটার এগেনস্টে যে অধিকারগুলো আছে এই মৌলিক অধিকার সমস্ত আমরা ইউএসএ থেকে নিয়েছি। আর কি নিয়েছি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে আমাদের যাতে বিচার বিভাগ যাতে স্বাধীনতা স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করতে পারে সেই জিনিসটা নিয়েছি। বিচার বিভাগীয় পর্যালোচনা মানে বিচার বিভাগে যদি কোনো ভুল হয় সেই ভুলটাকে যাতে রিভিউ করা যায় সেটাকে আমরা ইংরেজিতে বলবো জুডিশিয়াল রিভিউ, এই জিনিসটা আমরা নিয়েছি। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার মস্তিষ্ক খারাপ হয় বা সে যদি কোনো মানে দুষ্কর্ম বা দুর্নীতি করে ফেলে তার যে অপসারণের একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটার নাম হচ্ছে ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট পদ্ধতিটা হচ্ছে আমরা নিয়েছি। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, ওটাও ইমপিচমেন্টের মাধ্যমেই। ঠিক আছে, এবারে উপরাষ্ট্রপতিদের পদ। উপরাষ্ট্রপতিদের পদ বলতে তাদের মানে পদ যেভাবে হচ্ছে সার্ভ করা হয়, কত বছর বয়সী হতে হবে উপরাষ্ট্রপতিদের, মানে কতদিন থাকতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমরা মোটামুটি ইউএসএ মানে হচ্ছে আমরা আমেরিকা থেকে নিয়েছি। এরপরে যাই আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি বা আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি, আমরা ডিপিএসপি নিয়েছি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে বাংলায় বলে নির্দেশমূলক নীতি।
এটা হচ্ছে সংবিধানের একটা নির্দিষ্ট থেকে নির্দিষ্ট ধারা পর্যন্ত আছে, মানে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত এই ধারাটি আছে। এই ধারাগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সমাজে মানে জনকল্যাণমূলক যে কাজকর্ম সরকাররা করে থাকে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, এই যে কাজগুলো করে থাকে এই নির্দেশমূলক নীতির ধারণা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। তারপরে হচ্ছে রাজ্যসভার সদস্যদের মনোনয়ন পদ্ধতি। রাজ্যসভার আমরা জানি সদস্য যেভাবে আমরা মনোনয়ন করি সেই জিনিসটা আমরা মানে আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আমাদের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে পদ্ধতি হয়, মানে আমরা যেভাবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করি, আমরা জনগণরা সরাসরি তো অংশগ্রহণ করি না, আমাদের যারা এমপিস এমএলএস আছে তারা গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণ করে এবং তারও একটা কোটা সিস্টেম আছে। এই কোটা সিস্টেমের যে জিনিসপত্র আছে সেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এবার আসি কানাডা থেকে আমরা কি কি নিয়েছি। কানাডা থেকে হচ্ছে নিয়েছি ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। এটার মানে হচ্ছে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কেন্দ্র হচ্ছে শক্তিশালী, এখানে ফেডারেশন আছে। ফেডারেশন বলতে গেলে আমরা রাজ্য কেন্দ্রের যে সম্পর্ক সেইটাকে বোঝাই, কিন্তু এখানে রাজ্য কেন্দ্রের সম্পর্কের মধ্যে রাজ্য কখনোই হচ্ছে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে যেতে পারবে না, কেন্দ্রেরও হাতটা বেশি আছে, এটাই বলার চেষ্টা করছি। এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা, যে যে জিনিসপত্রগুলোতে রাজ্য আইন তৈরি করতে পারে না সেইগুলো কেন্দ্রের হাতে থাকে। এই যে রেসিডুয়ারি পাওয়ার, এই জিনিসটা হচ্ছে কেন্দ্রের হাতে থাকে। সেই যে অবশিষ্ট জিনিসগুলো হচ্ছে কেন্দ্র আইন প্রণয়ন করে। কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগ। তারপরে সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা, মানে অ্যাডভাইসারি জুরিসডিকশন, মানে আর্টিকেল 143-তে যেরকম আছে, প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের কাছ থেকে নিজের পরামর্শ নিতে পারে, বা সুপ্রিম কোর্টও হচ্ছে সেরকম ভাবে পরামর্শ নিতে পারে। এটা এই সবগুলোই হচ্ছে আমরা কানাডা থেকে নিয়েছি। তারপরে অস্ট্রেলিয়া থেকে কি নিয়েছি, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে আমাদের যে তিনটে লিস্ট আছে, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টে যেভাবে হচ্ছে দুটো মানে সেন্টার এবং স্টেট দুজনেই হচ্ছে আইন বানাতে পারে, এটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলি। তারপরে হচ্ছে বাণিজ্য ব্যবসার স্বাধীনতা। তারপরে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন। ধরো কোনো আইন প্রণয়ন হচ্ছে না, একবার বিল লোকসভায় গিয়ে বারবার রাজ্যসভায় গিয়ে হচ্ছে ফিরে আসছে, বা কেউ না কেউ রিজেক্ট করে দিচ্ছে। এই যে রিজেকশনের যে ব্যাপারগুলো, সেটাকে এড়ানোর জন্য, সেটাকে বাদ দেওয়ার জন্য আমরা জয়েন্ট সিটিং করে থাকি, মানে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ অধিবেশন করি এবং সেই বিলটাকে আইনে পরিণত করার চেষ্টা করি। দেন জার্মানি থেকে কি নেওয়া হয়, জার্মানি থেকে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিত রাখা, এটা নেওয়া হয়। দেন সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয় মৌলিক কর্তব্য, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো আছে সেইগুলো নেওয়া হয়। এবং প্রস্তাবনায় যেগুলো মানে উল্লেখিত আছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়ের আদর্শ। তারপরে কি নেওয়া হয়, ফ্রান্স থেকে নেওয়া হয় আমাদের যে প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, মানে আমরা জানি 1789-এ আমাদের লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কনসেপ্ট এসেছে, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এসছে, সেটা আমরা ফ্রান্স থেকে নিয়ে থাকি। তারপরে সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র, মানে এই যে রিপাবলিকান কনসেপ্ট, সেটা নেওয়া হয়। তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়, সংবিধান সংশোধন পদ্ধতি। আমাদের সংবিধানে মাঝে মাঝে ভুল হতে পারে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তন করি, সেটাকে আমরা সংবিধান সংশোধন বলি। এই সংশোধনকে আমরা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, মানে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এই জিনিসগুলো নেওয়া হয়েছে। তো আজকের ভিডিও ছিল অনেকটা লেন্দি, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।